ইন্ডিয়ান কনস্টিটিউশনের একেবারে প্রথম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং এই যে ক্লাসটি এটা স্পেশালি আমি আবার নতুন করে তোমাদের জন্য আপলোড করছি এবং একটু তাড়াতাড়ি সেম পুরো একই থাকছে। যেটা কেন বলছি তার পেছনে কারণ রয়েছে। তোমাদের এর আগেও আমি কিন্তু এই ইন্ডিয়ান কনস্টিটিউশনের একেবারে ডিটেল সুন্দর ক্লাস করানো হয়েছিল, তখন শুধুমাত্র বোর্ডে লিখে লিখে, এবং সেই ভিডিওগুলো ছিল একটু লম্বা গোছের, সময়টা অনেক বেশি লেগে যায়। এবং আগামীতে এই যে এসএলএসটি পরীক্ষায় যারা বসবে নবম দশম 11-12-এর জন্য, তাদের পিটির যে সিলেবাস সেটাও ইন্ডিয়ান পলিটি সেখানে একই রয়েছে এবং সেটাকে বেস করেই বিশেষ করে টার্গেট করে, এবং একই সঙ্গে কিন্তু ডাব্লিউবিসিএস এর জন্যই এখানে ডাটা বা পুরো ক্লাসে সেই রকম কোনো খামতি বা কোনো কিছু বাদ দেওয়া হয়নি। ডিটেল ক্লাসটাই আমরা শুরু করব। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি শুরু করি ইন্ডিয়ান কনস্টিটিউশনের একদম প্রথম ক্লাস, বা তোমরা যেটাকে তোমাদের পলিটি বলো। তো বেসিক্যালি আমাদের পলিটি বলতে আমাদের বিশেষ করে ডাব্লিউবিসিএস প্রিলি এবং মেন্সে রয়েছে ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট। তো সেই ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রথমে যদি আমরা ভালোভাবে চিন্তা করি, তাহলে প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে কনস্টিটিউশন কি। আমি অলরেডি তোমাদের পেছনে রেখেছি, যারা চাইবে লিখে নিতে পারো। দেখো, কনস্টিটিউশন পার্টটা সবার আগে রাখা হয়েছে, একদম ভীষণভাবে কনসেপচুয়াল পার্ট এই সাবজেক্টটা। আর সেই কনসেপ্টটা যদি তোমাদের মাথার মধ্যে ঢুকে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি এই সাবজেক্টটা নিয়ে তোমাদের যাবতীয় ভয় কেটে যাবে। অনেকেই পলিটি এবং ইকোনমি এই দুটো সাবজেক্ট নিয়ে ভীষণ ভয় পাও যারা পড়োনি, কারণ অনেকেই দেখা গেল যে কলেজ পর্যন্ত হয়ে গেছে পড়াশোনা, কিন্তু পলিটি সাবজেক্ট বা ইকোনমি সাবজেক্ট তোমাদের ছিলই না। তো এই জন্যই ভয়টা তৈরি হয়। কিন্তু সত্যি কথা বলতে ভীষণ সুন্দর একটি সাবজেক্ট এবং কনসেপচুয়াল পার্ট যেহেতু, তাই আমি চেষ্টা করব যে প্রত্যেকটা ক্লাসে তোমাদের সব কিছু ক্লিয়ার করে দেওয়ার, এবং তোমরাও প্রত্যেকটা ক্লাস একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। অবশ্যই এখানে মূল বিষয় সবার কাছে বলার যে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তাদেরকেও আমি রিকোয়েস্ট করব যে যারা এখনও পর্যন্ত এই দুটো যে এসএলএসটি এবং ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন শুরু করেনি বা শুরু করেছে একটু, তাদেরকে বলতে পারো যে এই ক্লাসগুলি দেখতে, এবং তোমরা লিঙ্কগুলোকে শেয়ার করে দিতে পারো। ওকে, তো এখানে প্রথমেই এবার শুরু করি যে কনস্টিটিউশন কি। দেখো, যে কোনো সংস্থা চালাতে গেলে পরে আমরা সবাই জানি, যে কোনো অর্গানাইজেশন চালাতে গেলে আমরা জানি যে কিছু নীতি নিয়মাবলী নির্দেশাবলী এইগুলি তৈরি করতে হয়। তেমনি রাষ্ট্র নামক একটি সংস্থা পরিচালনা করার জন্য একই রকমভাবে নীতি নিয়মাবলীর প্রয়োজন। তো যে কোনো ভৌগোলিক ভূখণ্ড বা এই যে রাষ্ট্র নামক সংস্থার সর্বোচ্চ আইন, এবং এক কথায় আমরা যেটা ইংরেজিতে খুব সহজ ভাষায় বলি, দ্য হাইয়েস্ট ল অফ এনি ল্যান্ড, দ্য সুপ্রিম ল অফ এনি ল্যান্ড ইজ কল্ড কনস্টিটিউশন। এবং এই একই শর্তে ভারতবর্ষের যে সংবিধান সেটাও কিন্তু ভারতবর্ষের সর্বোচ্চ আইন। এই আইনের ঊর্ধ্বে আর কিছুই নয়। ভারত ভূখণ্ডের কোনো কিছুই কিন্তু এই আইনের ঊর্ধ্বে নয়। তো এই হলো আমাদের কনস্টিটিউশন। তাহলে কনস্টিটিউশন সম্পর্কে একদম একদম ক্লিয়ার কনসেপ্ট যে দুটো, ইচ্ছা করে আমি একটু রিপিট করছি যাতে তোমাদের মাথায় গেঁথে যায়। দেখো, তাহলে আমরা বললাম দ্য হাইয়েস্ট ল অর সুপ্রিম ল অফ এনি ল্যান্ড ইজ কল্ড কনস্টিটিউশন। আর দ্বিতীয় যে কথাটা বললাম যে তাহলে ভারতবর্ষের সংবিধানও ভারত ভূখণ্ডের জন্য সর্বোচ্চ আইন। তৃতীয় কথাটা মাথায় রাখবে, এই আইনের ঊর্ধ্বে কোনো ভূখণ্ডের আর কোনো কিছু নেই, অর্থাৎ ভারত ভূখণ্ডে এই আইনের ঊর্ধ্বে আর কিছুই নয়, কোনো ব্যক্তিও নয়, কোনো অর্গানাইজেশনও নয়, কোনো কিছুই নয়। তাহলে এই গেল আমাদের কনস্টিটিউশন কি সেটা প্রসঙ্গ। এবার ভারতবর্ষের সংবিধান সম্পর্কে সেকেন্ড পয়েন্টে কতগুলি গুরুত্বপূর্ণ কথা আমরা জানব। দেখো, ভারতবর্ষের সংবিধানের রচনা করেছিল গণপরিষদ। প্রকৃত অর্থে সংস্থা হিসেবে, অর্গানাইজেশন হিসেবে আমরা পাবো হচ্ছে গণপরিষদ ভারতবর্ষের সংবিধানের রচনাকার। এবার এই যে ভারতবর্ষের সংবিধান, সেই ভারতবর্ষের সংবিধানের রক্ষাকর্তাকে, গার্জিয়ানকে, এই ভারতবর্ষের সংবিধানের রক্ষাকর্তা বা গার্জিয়ান বলছি আমরা, এবং একই সঙ্গে পরে বলবো ব্যাখ্যাকর্তা, ইন্টারপ্রেটার। তো সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। তাহলে সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্জিয়ান অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর আমরা বলতে পারি প্রোটেক্টর অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর একটা গুরুত্বপূর্ণ কথা এখানে মনে রাখবে যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইটসেলফ ইজ দ্য গার্জিয়ান। নিজের গার্জিয়ান কিন্তু নিজেই, নিজের প্রোটেক্টর কিন্তু নিজেই হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন। আর এখানে 3 নম্বর যে কথাটা আমরা পড়ব যে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে, এবং পার্লামেন্টকে সেই রাইট কনস্টিটিউশনই দিয়েছে। এবং তবে
পার্লামেন্টের সেই আইনটাকে যে কোনো সময় অবৈধ ঘোষণা করতে পারে সুপ্রিম কোর্ট যদি দেখা যায় যে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে ভায়োলেট করছে। আমরা পরবর্তীতে জানবো যে কোন কোন অংশগুলোকে ভায়োলেট করে, এই বিষয়গুলি ডিটেলসে পরে যাবো। আমরা আপাতত এখানে এটুকুই বলবো, কারণ আমাদের সংবিধান নিজেই বলেছে অ্যামেন্ড করতে পারো, আবার নতুন কিছু আইন প্রণয়ন করতে পারে সময়ের সঙ্গে সঙ্গে প্রয়োজন হয়ে পড়লে পরে কারা করবে, কোন সংস্থা করবে, সেই সমস্ত কিছু বলা রয়েছে। তোমরা সবাই জানো সেটা কারা করবে, ফার্দার যখন আলোচনা হবে তখন আমরা যাব। এখন সলিড কতগুলি বিষয় আমাদের ধীরে 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 মাথায় নিয়ে এগোতে হবে। তো এই গেল প্রথমে কতগুলি গুরুত্বপূর্ণ কথা। এবার নেক্সট আমরা এখানে এবার জানবো যে সাম ফ্যাক্টস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতবর্ষের সংবিধানে কিছু গুরুত্বপূর্ণ কথা জানবো। একদম প্রথম কথাটা তোমরা যদি এদিক থেকে দেখো তাহলে দেখবে যে এই যে গণপরিষদে ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949 সালে। ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই ডেটটা, এবং এই দিন বা এই গণপরিষদটা যেদিন গৃহীত হয় সেদিন 284 জন মেম্বার সাইন করে, এবং তার মধ্যে 15 জন ফিমেল ক্যান্ডিডেট সেখানে ছিল, সদস্য ছিল। আর বাকি ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগলে কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম যে গণপরিষদ কবে, কখন, কিভাবে গঠন হয়েছিল। তোমরা সবাই জানো ক্যাবিনেট মিশন ভারতবর্ষে আসে ভারতবর্ষের সংবিধান রচনায় সহায়তা করার জন্য, এবং তার জন্য সবার আগে গণপরিষদ গঠনের কথা বলে। তো এই যে গণপরিষদ ভারতবর্ষের সংবিধান রচনা করেছিল, এবং সেই গণপরিষদে গৃহীত হয়েছিল 26শে নভেম্বর 1949-এ। ওকে, আর ভারতবর্ষের জন্য এটা কার্যকর হয় তারও তোমরা স্টোরি জানো, এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানটা ভারতবর্ষের জন্য লাগু হয়েছিল। ওকে, সো এখানে দেওয়াই আছে লিগালি এনফোর্সড অর এনাক্টেড ফর ইন্ডিয়া 26শে নভেম্বর 1950 সালে। আর আমরা সবাই জানি ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে বলা হয়, ডক্টর বি আর আম্বেদকরকে বলা হয়। এবং ফোর্থ সেন্টেন্স যেটা বলবো, দ্য অরিজিনাল কপি যেটা, সেই অরিজিনাল কপিটা কিন্তু ইংলিশে হ্যান্ড রিটেন, এবং সেই হ্যান্ড রিটেন কপিটা কার লেখা দেখো, প্রেম বিহারী নারায়ণ রায়জাদার লেখা, প্রেম বিহারী নারায়ণ রায়জাদার লেখা। এবং এই যে অরিজিনাল ইংলিশ হ্যান্ডরিটেন কপিটাই কিন্তু গণপরিষদে গৃহীত হয়েছিল। সেটার আবার একটা হিন্দি কপি আরেকটা ট্রান্সলেট করে লেখা হয়েছিল হ্যান্ডরিটেন কপি, সেটা আবার বসন্ত কৃষ্ণ বৈদ্যের লেখা। আর এই যে হ্যান্ডরিটেনের কথা থেকে আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে লংগেস্ট কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, লংগেস্ট হ্যান্ডরিটেন কনস্টিটিউশন অফ দ্য ওয়ার্ল্ড, ভারতবর্ষের এই সংবিধানটা। আর অরিজিনাল যে কপিটা সেটা কিন্তু দিল্লির যে পার্লামেন্টারি হাউস সেখানে হিলিয়াম কেসে সুন্দরভাবে সুরক্ষিত করে রাখা হয়েছে। তো কতগুলি ইম্পর্টেন্ট ফ্যাক্ট আমরা জানছি, এবং এরপরে যে কথাগুলি জানবো সেটা হচ্ছে যে এই যে মূল প্রত্যেকটা ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পেজ, সেই পেজগুলো কিন্তু ব্যাপকভাবে ডেকোরেট করা। তোমরা প্রিয়াম্বেলের পেজটাই হয়তো দেখো বিভিন্ন জায়গায়, তাহলে সেই যে ডেকোরেশনটা, সেই ডেকোরেশনটা করেছিল শান্তিনিকেতনের ছাত্রীরা এবং ছাত্ররা বেসিক্যালি, বা শান্তিনিকেতনের স্টুডেন্ট বলবো আমরা, যারা নেতৃত্ব দিচ্ছিলেন, যে দুজনের নাম ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সেই দুজন হচ্ছেন বিউহর রাম মনোহর সিনহা, আর একজন হচ্ছে নন্দলাল বোস। বিউহর রাম মনোহর সিনহা এবং তার সঙ্গে নন্দলাল বোস, এই দুজন হচ্ছেন নেতৃত্ব দিচ্ছিলেন, এবং প্রত্যেকটা পেজে সুন্দরভাবে ডেকোরেট করা হয়েছে। তো এই পার্টটা আমরা পেলাম। এর সঙ্গে আমরা খুব ভালোভাবেই জানি যে দেখো এখানে তোমাদের দেওয়া আছে অলরেডি যে ব্যাগ অফ বরোইংস বলা হয় ভারতবর্ষের সংবিধানকে। ব্যাগ অফ বরোইংস কেন বলা হয়? বলা হয় বিশ্বের প্রায় 40টি দেশের সংবিধানের উৎকৃষ্ট অংশগুলি পড়ে সেগুলিকে নিয়ে সেখানে বেশ কিছু পরিশোধন, পরিমার্জন, আরও সংযোজন করে ভারতীয় সংবিধানে একটা নতুনত্ব দেওয়া হয়েছে। তো ব্যাগ অফ বরোইংস এই কারণেই বলা হয় কারণ বিভিন্ন দেশের সংবিধান থেকে ভালো ভালো অংশগুলি নিয়ে আমাদের দেশের সংবিধানগুলি তৈরি। শুধু এইটা নয় যে নিয়েছি, আমাদের নিজস্বতাও তৈরি হয়েছে, কারণ সেখানে আরও বহুত কিছু অ্যামেন্ডমেন্ট হয়েছিল যেটা পরবর্তীতে পড়তে পড়তে তোমরা জানবে। প্রায় এই সংবিধান রচনার সময় লেগেছিল 2 বছর 11 মাস 17 দিন, এবং যখন এই যে গণপরিষদে গৃহীত হয় তখন আমাদের সংবিধানে 395টা ধারা, তার সঙ্গে 22টা খণ্ড বা অধ্যায় আর 8টা শিডিউল ছিল। আর বর্তমানে সেটা প্রায় সংখ্যায় 450 প্রায় ছাড়িয়ে গেছে, এবং সংখ্যায় আমরা 395 কিন্তু নাম্বারের রয়েছে। শুধু দেখা গেল 1-এর A B C এরকম, তোমরা সবাই জানো 21-এর A B, 21-এর 1 2 এইভাবে করে নতুন করে জুড়েছে যেগুলি, সেই
হিসেবে ধরতে গেলে সংখ্যায় 450 হয়ে গেছে, এবং খণ্ড বলতে যে অধ্যায় 22টা থেকে 25টা হয়ে গেছে। শিডিউল 8টা ছিল, 8টা থেকে 12টা হয়ে গেছে। অনেকের মাথায় মনে হয় যে শিডিউলটা কি, এই যে শিডিউলটা বেসিক্যালি আর্টিকেল যখন বলা হচ্ছে সেখানে যখনই কোনো লিস্টের বিষয় চলে আসে, অনেকগুলি নামের বিষয় চলে আসছে, তো লিস্টের বিষয় চলে আসলে সেগুলো কিন্তু শিডিউলে গিয়ে আলটিমেটলি বর্ণনা করা রয়েছে। এখানে হিন্টস দেওয়া রয়েছে শিডিউল নম্বর 1-এ, সেগুলি ডিটেলস বলা রয়েছে। যেমন তোমরা সবাই জানো যে আর্টিকেল 1-এ বলা রয়েছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, ভারত হবে রাজ্যসমূহের সংঘ। তাহলে এই যে রাজ্যসমূহ, 28টা রাজ্য বা 29টা রাজ্য, যতগুলি রাজ্য সেই সময় যে কটা ছিল, ধরো 14, 15, 16টা, তো এই যে লিস্টের প্রসঙ্গ চলে আসছে তখনই কিন্তু ওই শিডিউল 1 বা শিডিউল 2 বা শিডিউল অংশে সেই লিস্টের নামগুলি বলা রয়েছে। এই হচ্ছে শিডিউল প্রসঙ্গ। তো এই কথাগুলি আমাদের মনে রাখতে হচ্ছে। এইবার আমাদের পরের যে প্রসঙ্গটি এখানে আমরা তুলব এই জায়গা থেকেই, যে দেখো এই যে যে সংবিধান রচনা হলো, এই সংবিধান রচনার রোড ম্যাপটা কোথা থেকে এলো, অর্থাৎ সংবিধান রচনার দার্শনিক ভিত্তি কোথা থেকে এসেছিল, তো পথ নির্দেশিকাটা কোথা থেকে বা এলো। তো এই যে 1946 সালের 13ই ডিসেম্বর মূলত গণপরিষদের অধিবেশনে জওহরলাল নেহেরু তার একটা বিখ্যাত বিবৃতি দিয়েছিলেন, যেটাকে অবজেক্টিভ রেজলিউশন বলা হয়। এবং সেই অবজেক্টিভ রেজলিউশনই বলা ছিল যে ভারতবর্ষের সংবিধান রচনা কীভাবে হবে, তার প্রকৃতি কী হবে, এবং তার উদ্দেশ্য কী হবে, দার্শনিক ভিত্তি কী হবে। এবং সেই অবজেক্টিভ রেজলিউশনটাই মূলত আমাদের এই বর্তমান সংবিধান রচনার দার্শনিক ভিত্তি এবং বর্তমান সংবিধান রচনার রোডম্যাপ বলতে পারি। এবং এটাই বেসিক্যালি ভারতবর্ষের সংবিধানের পূর্বে আমেরিকার সংবিধানের যেরকম একটা প্রিয়াম্বল বা প্রস্তাবনা রয়েছে, সেই অবজেক্টিভ রেজলিউশনটাকে কিছুটা আরও অ্যামেন্ড করে, শোধন করে, সংযোজন কিছু করে সেটাকেই প্রিয়াম্বল হিসাবে ভারতবর্ষের সংবিধানের আগে জোড়া হয়েছে। তাহলে এই প্রসঙ্গ থেকেই আমরা পরের আলোচনায় চলে যাব আজকে প্রিয়াম্বল প্রসঙ্গ নিয়ে। দেখো এখনই বললাম যে এই যে প্রিয়াম্বল, প্রিয়াম্বল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাহলে এখনই বললাম যে দেখো সিম্পল কতগুলি কথা, যে এই যে ভারতবর্ষের সংবিধানের যে প্রস্তাবনা সংবিধানের পূর্বে জোড়া হয়েছে, সেই প্রস্তাবনাটি মূলত আমেরিকার সংবিধানের অনুকরণে গৃহীত। আর এই যে প্রস্তাবনা, এইটাকে আমরা বলতে পারি ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, এটাকে প্রিফেস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সামারি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বলা যেতে পারে। আর এই প্রস্তাবনায় মূলত এই যে বলেছিলাম দার্শনিক ভিত্তি রয়েছে, প্রস্তাবনায় আমাদের ভারত রাষ্ট্র কী হবে সেই নেচারটা বলা রয়েছে, প্রকৃতিটা বলা রয়েছে। অতএব এই যে প্রস্তাবনায় যদি দেখা গেল যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের কখনো কোনো বিষয় নিয়ে কোনো বিতর্ক তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে প্রস্তাবনায় যে আদর্শগত ভিত্তি রয়েছে, যে উদ্দেশ্য বলা রয়েছে, প্রস্তাবনায় ভারতবর্ষের সংবিধানের মূলত যে প্রকৃতি বা ভারত রাষ্ট্রের যে প্রকৃতি হবে সেইগুলিকে ক্ষুণ্ণ করবে না এইরকম ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোনো বিতর্ক বা কোনো শব্দ এগুলির বিষয়। অর্থাৎ সোজা ভাষায় ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেলে কোনো শব্দের ব্যাখ্যা নিয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে সেক্ষেত্রে প্রিয়াম্বল সেই অস্পষ্ট শব্দটার ব্যাখ্যা দিয়ে দেয়। অর্থাৎ প্রিয়াম্বল সংবিধানে অস্পষ্ট শব্দের ব্যাখ্যা দেয়। অবশ্যই আমরা পরবর্তীতে পড়ব যে সুপ্রিম কোর্ট হচ্ছে মূলত ইন্টারপ্রিটার, ব্যাখ্যাকর্তাও, এবং আলটিমেটলি ব্যাপক বিতর্ক বাঁধলে তখন সুপ্রিম কোর্ট সেই এক্সপ্লানেশনটা দেবে এবং সেটাই মেনে নিতে হয়। তো এই গেল আমাদের মূল আজকের পাঠ। এখানে আমরা প্রিয়াম্বল পড়ছিলাম এবং সেই প্রিয়াম্বলের প্রথম তিনটে কথায় হয়তো অনেকেরই কিছুটা গুলিয়ে যেতে পারে। আবারও বলছি, প্রিয়াম্বল আমেরিকার সংবিধানের অনুকরণে ভারতের সংবিধানে গৃহীত হয়েছে। আর এই প্রিয়াম্বলটা বেসিক্যালি জওহরলাল নেহেরু যে অবজেক্টিভ রেজলিউশন 1946 সালের 13ই ডিসেম্বর গণপরিষদে রেখেছিলেন, যে বক্তব্যটা রেখেছিলেন, সেটাই বেসিক্যালি আমাদের প্রিয়াম্বল এখন। আর এই প্রিয়াম্বলকে ইন্ডিয়ান কনস্টিটিউশনের টিকা বা মুখবন্ধ বলা হয়, যেন ইন্ট্রোডাকশন টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিফেস টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বা আরেক অর্থে আমরা বলছি যে সামারি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। আরেকটা কি বললাম,
সংবিধানের অস্পষ্ট শব্দের ব্যাখ্যা দেয়। কিভাবে ব্যাখ্যা দেয়? ওই যে বললাম, প্রস্তাবনাতেই কিন্তু আমাদের এই যে ভারতবর্ষের সংবিধান রচনার যে অবজেক্টিভস, যে ফিলসফিক্যাল আসপেক্ট, এগুলি সব বলা রয়েছে। তো এইগুলি আলটিমেটলি ভায়োলেট করবে না এমন কোনো ইন্টারপ্রেট আমরা ইন্ডিয়ান কনস্টিটিউশনের কোনো অংশের করব না, যেটা আমাদের এই প্রস্তাবনায় বলা যে মূল বিষয়, দার্শনিক ভিত্তি, অবজেক্টিভ, এইগুলিকে ভায়োলেট করে। তো সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো বিতর্ক বাড়ছে, কোনো শব্দের ব্যাখ্যা ঠিকঠাকভাবে করা যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে প্রিয়াম্বলটাকে ঝেঁকে দেখতে হয়। প্রিয়াম্বলের যে মূল আদর্শ সেইটাকে লক্ষ্য করে আমরা ইন্টারপ্রেট করব। তো এই গেল প্রিয়াম্বল। আর প্রিয়াম্বলে আমরা সবাই জানি যে কতগুলি, প্রত্যেকের বইয়ে বেশিরভাগ প্রিয়াম্বলের যে মূল পেজটা, প্রথম ফ্রন্ট পেজটা, সেটা কিন্তু দেওয়া থাকে। প্রিয়াম্বলে কি বলা রয়েছে দেখো, আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ সাধারণতন্ত্র হিসেবে গড়ে তুলতে সত্যনিষ্ঠার সাথে শপথ গ্রহণ করছি এবং নাগরিকদের জন্য সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ন্যায় বিচার, চিন্তা, মত প্রকাশ, বিশ্বাস, ধর্ম উপাসনা, স্বাধীনতা, মর্যাদা, এগুলো সবাই তোমরা জানো। আর এই যে 1949 সালে 26শে নভেম্বর সংবিধান গ্রহণ বিধিবদ্ধ এবং নিজেদেরকে অর্পণ করছে, এটা লেখাটা রয়েছে। এবার এখান থেকে মূল প্রশ্ন হচ্ছে, তোমাদের জানতে হবে যে এই যে 5টা শব্দ, এই 5টা শব্দ মূলত সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সাধারণতন্ত্র, এইগুলি আমাদের রাষ্ট্রের প্রকৃতি কি হবে সেইটা বলছে। আর এই কথাগুলির অর্থ দিয়ে তোমাদের কিন্তু বারংবার পরীক্ষায় জিজ্ঞাসা করে যে কোনটার অর্থ কী। প্রথম কথাটাই আছে দেখো, সার্বভৌম। তাহলে সার্বভৌম বলতে ভারত তার নিজ ভৌগোলিক সীমার মধ্যে সকল বিষয়ে সকল রকম বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত, অর্থাৎ নিজ ভৌগোলিক সীমানার মধ্যে স্বাধীন এবং স্বতন্ত্র থাকবে, এইটাই হচ্ছে মূল কথা। অর্থাৎ ভারত দেখো নিজ ভৌগোলিক সীমার মধ্যে সকল আভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যাপারে সকল রকম বৈদেশিক নিয়ন্ত্রণ মুক্ত, সর্বোচ্চ স্বাধীন এবং স্বতন্ত্র ক্ষমতার অধিকারী। ওকে, এটাকেই বলে সার্বভৌমতা বা সার্বভৌম। পরেরটা যদি বলি সেটা হচ্ছে সমাজতান্ত্রিক, সোশিয়ালিস্টিক কনসেপ্ট। দেখো এই যে সোশিয়ালিস্টিক কনসেপ্টের দুটো দিক আমরা প্রথমে জেনে নিই, একটা গান্ধীইজম আর আরেকটা হচ্ছে মার্কসিস্ট। তো নর্মালি এই যে সমাজতন্ত্র বলতে কি বোঝায়? সমাজতন্ত্র বলতে বোঝায় এটাই যে দেশের যাবতীয় সম্পদের সামাজিক মালিকানা এবং সমাজের সকল নাগরিকের সমান অধিকার বর্তাবে। তো এই যে এটা একটা তুলনামূলক একটু সংকীর্ণ সোশিয়ালিস্টিক কনসেপ্ট, যেটা মার্কসিস্ট সোশিয়ালিজম বলা হয় মূলত, এবং সেখানে দারিদ্র্য দূরীকরণ করার উপর বেশি জোর দেওয়া হয়। তো ভারতবর্ষে কিন্তু এর থেকে এক ধাপ এগিয়ে ডেমোক্রেটিক সোশিয়ালিজম গৃহীত হয়েছে। আর এই ডেমোক্রেটিক সোশিয়ালিজম কি? ডেমোক্রেটিক সোশিয়ালিজম হচ্ছে মার্কসিস্টদের যে সোশিয়ালিস্টিক কনসেপ্ট, আর গান্ধী, আমাদের গান্ধীবাদ, দেখবে আমি অপশনাল ক্লাসে দিয়েছি অলরেডি। গান্ধী যেমন রামরাজ্যের পরিকল্পনা করেছিলেন, গ্রামগুলি স্বনির্ভর হবে এবং সেই স্বনির্ভর গোষ্ঠীগুলি তারা নিজেদের মতন করে কাজ করবে নিজেদের উন্নয়নের, এবং তার চিন্তা ভাবনা এরকম ছিল যে এমন একটা সমাজ স্থাপন হবে যেখানে আমরা সবাই জানি ব্যারিস্টার আর ঝাড়ুদারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। এই যে বিষয়গুলি ছিল, খুব সহজে বলছি। এবং এই যে গান্ধীবাদ, গান্ধীইজম, আর আরেক দিকে হচ্ছে মার্কসিজম, এই দুইয়ের ব্লেন্ড হচ্ছে ডেমোক্রেটিক সোশিয়ালিজম। আর সেই ব্লেন্ড বলতে আমরা কি পাবো? কারণ ডেমোক্রেটিক সোশিয়ালিজম বিলিভ করে কি নর্মালি যে রাষ্ট্রের মধ্যে একই সঙ্গে সরকারি সংস্থা এবং বেসরকারি সংস্থা একই সঙ্গে কাজ করবে, দুজনেরই এক্সিস্ট থাকবে। যেটা শুধু সমাজতন্ত্রে কি মনে করা হতো, এই যে সাম্য স্থাপন করতে হলে, বৈষম্য দূরীকরণ করতে হলে পরে রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের ভার রাষ্ট্রকেই নিতে হবে, এবং সেটা যদি প্রাইভেট মালিকানায় চলে যায় সেখানে শ্রেণী স্বার্থ সুরক্ষিত নয়, এবং সেক্ষেত্রে কোনো মতেই এই যে সাম্য স্থাপন, সেই সাম্য স্থাপন সম্ভব নয় বলে মার্কসিজমে মনে করা হতো। তো সেখান থেকে এখানে বলা হলো ডেমোক্রেটিক সোশিয়ালিজমে আবার বিলিভ করা হয় যে একই সঙ্গে আমরা বৈষম্য দূরীকরণ যেমন করব, তার জন্য প্রোডাকশনও জরুরি, এবং সেই কারণেই দুইয়ের ব্লেন্ড রাখা হচ্ছে, যে আমার সরকারি প্রতিষ্ঠানও থাকবে, বেসরকারি প্রতিষ্ঠানও থাকবে রাষ্ট্রের মধ্যে, অর্থাৎ এই যে ব্লেন্ড বলছি। এবং যার মূল উদ্দেশ্যটা কি? যার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই যে দারিদ্র্য দূরীকরণ, তার সঙ্গে বৈষম্য দূরীকরণ, সাম্য স্থাপন, এক কথায়
তার উল্টোটা চলে আসে। আবার যারা প্রতারিত, বঞ্চিত, লাঞ্ছিত তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনা। তো প্রকৃত অর্থে ডেমোক্রেটিক সোশ্যালিজমের মূল উদ্দেশ্য ওই বিষয়গুলিকে, এই যে ডিসিস্ট যারা রয়েছে তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, বৈষম্য দূরীকরণ করা, সাম্য স্থাপন করা বলতে পারি। তো সেটার জন্য আমাদের একই সঙ্গে প্রোডাকশনটাও জরুরি, নিজেদের ডেভেলপমেন্ট করাটাও জরুরি। তো এই অর্থে আমরা বলবো যে ভারতবর্ষের ডেমোক্রেটিক সোশ্যালিজম গৃহীত হয়েছে। নেক্সট যে টার্মটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে সেকুলার, ধর্মনিরপেক্ষ বলতে আমাদের এই প্রস্তাবনায় যে টার্মটি রয়েছে সেটা বলতে আমরা কি বুঝি। তাহলে ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, রাষ্ট্র ধর্ম সম্পর্কে নিরপেক্ষ থাকবে, রাষ্ট্র ধর্মের ভিত্তিতে কোনো পক্ষপাতিত্ব করবে না। এর থেকে আর কোনো পরিষ্কার ধারণাই হয় না। রাষ্ট্রের কোনো রাষ্ট্রীয় ধর্ম নেই, রাষ্ট্র ধর্ম সম্পর্কে নিরপেক্ষ থাকবে এবং রাষ্ট্র ধর্মের নিরিখে কোনো রকম কোনো পক্ষপাতিত্ব করবে না। তো এইটুকু আমাদের এই যে ধর্মনিরপেক্ষ কথাটি রয়েছে সেটা সম্পর্কে মনে রাখতে হয়। রইল তার পরের টার্ম, সেটা হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্র বলতে আমরা কি বুঝি? জনগণের শাসন। আর এই গণতন্ত্র মূলত দু রকমের হতো। প্রত্যক্ষ গণতন্ত্র, যেটা প্রাচীন গ্রীসে বা প্রাচীনকালে দেখা যেত, একদম প্রথম রাষ্ট্রের উৎপত্তির কালে, যেখানে আয়তন কম, রাষ্ট্রের ভৌগোলিক অঞ্চলের আয়তন কম, জনসংখ্যা কম, তারা সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে রাষ্ট্রের কার্যাবলী এবং আগামী কিভাবে কাজগুলি হবে রাষ্ট্রে সেগুলি সবাই মিলে সিদ্ধান্ত নিতেন। পরে তোমরা আবার বলছি, অপশনাল ক্লাস অলরেডি দেওয়া রয়েছে প্রত্যক্ষ গণতন্ত্র এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বুঝি আমরা। এখানে খুব সহজেই কথাটা বললাম। রাষ্ট্রের আয়তন ছোট, জনসংখ্যা কম, অবশ্যই সেখানেও সেই রাষ্ট্রের নেতা রয়েছেন, কিন্তু রাষ্ট্রের জনগণ সরাসরি এই যে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাষ্ট্রের জন্য সেগুলিতে অংশগ্রহণ করতেন এবং তারা সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু এই ক্ষেত্রে এখন এই যে আয়তনে বিশাল রাষ্ট্র এবং জনসংখ্যা বিপুল, এই ক্ষেত্রে আমাদের কিন্তু এই জনগণের শাসন, জনগণই তাদের যে যারা পদে বসবেন, অর্থাৎ শাসনতান্ত্রিক পদে যারা বসবেন, অর্থাৎ জনগণ যাদের দ্বারা শাসিত হবেন সেটা তারা নিজেরাই নির্বাচিত করছেন। অর্থাৎ আমরা জনগণ, আমরা কাদের দ্বারা শাসিত হব সেটা আমরাই এই যে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আমরাই সিলেক্ট করছি। এইটাই হচ্ছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা। অর্থাৎ জনগণ তাদের শাসনকর্তা নির্ধারণ করছে, আর শাসনকর্তার যাবতীয় কার্যাবলী জনগণের উদ্দেশ্যে, জনগণের হিতেই হবে। তো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটাই বলি। কিন্তু এই যে একটা বললাম যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দুটো পন্থা রয়েছে, দুটো পদ্ধতি, সেটা প্রত্যক্ষ গণতন্ত্র আর আরেকটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আমাদের দেশে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র রয়েছে। আমরা সরাসরি এই যে রাজনৈতিক কার্যাবলী বা সরকারের যে সিদ্ধান্ত সমূহ তৈরি হচ্ছে সেখানে কিন্তু সরাসরি অংশগ্রহণ করি না। আমরা আমাদের নির্দিষ্ট নির্বাচনী এলাকায় ভাগ করে দেওয়া হয়েছে, সেখান থেকে আমরা আমাদের প্রতিনিধি পাঠাই, প্রতিনিধি নির্বাচন করে পাঠাই। এটাকে বলা হয় হচ্ছে পরোক্ষ যে গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলে, রিপ্রেজেন্টেটিভ ফর্ম অফ ডেমোক্রেসি। তো এই যে পেলাম আমরা গণতন্ত্র। আর প্রজাতন্ত্র বলতে কি বোঝায়? প্রজাতন্ত্র এবং গণতন্ত্রের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যটা রয়েছে সেটা এইটাই যে প্রজাতন্ত্র বলতে বোঝানো হয়েছে যে রাজপদ বা শাসনতান্ত্রিক পদ বা এই যে আমরা কাদের দ্বারা শাসিত হব এই পদগুলি কখনোই বংশানুক্রমিক হবে না। যেটা আগে আমরা দেখেছি যে সাধারণত এই যে ভারতবর্ষের ইতিহাস ঝেঁকে দেখলেই আমরা দেখতে পাই রাজার ছেলে রাজা হয়, তো সেটা হবে না। আমরা জনগণই কিন্তু এই যে নিজেরাই নিজেদের মতন করে মনোনয়ন বা নির্বাচন করব, অর্থাৎ রাজপদ বংশানুক্রমিক হবে না। তো এই কথাটাই হচ্ছে প্রজাতন্ত্র বলতে বোঝানো হয়েছে একদম আলাদাভাবে। বাকি গণতন্ত্রের সঙ্গে অর্থ অনেকটাই একই। তো এই পাঁচটা শব্দের মূল যে অর্থ তোমাদের মাথায় ক্লিয়ার করতে হবে এবং এরপরে আমরা জানবো যে দেখো স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। ঠিক আছে, স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে সবার আগে আমরা অলরেডি পেলাম যে এক তো প্রিয়াম্বল রয়েছে, একটা আমরা প্রস্তাবনা পেয়েছি এবং প্রস্তাবনা সম্পর্কে জানলাম। আর ভারতের সংবিধানকে তিনটে মূল ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে লেজিসলেটিভ বডি, এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে জুডিশিয়ারি বডি। এবং এই যে লেজিসলেটিভ বডি বলতে আইন বিভাগ বোঝায়, এরা আইন প্রণয়ন করে অর্থাৎ মেক লস।
আর এক্সিকিউটিভ বডি হচ্ছে সেই আইনটাকে লাগু করে বা জারি করে, এনফোর্স লজ আর ইমপ্লিমেন্টেড লজ। আর বিচার বিভাগ জুডিশিয়ারি হচ্ছে এই আইনের রক্ষাকর্তা, এই আইনের ব্যাখ্যাকর্তা। দেখো জুডিশিয়ারি বডি সম্পর্কে একটা সিম্পল ধারণা এখানে আমরা যেহেতু একদম শুরুর ক্লাস করছি, তাহলে আমাদের দেশে আমরা কি দেখি, সবার ওপরে, এটা স্বাধীন এবং স্বতন্ত্র, সবার উপরে সুপ্রিম কোর্ট, তারপরে হাইকোর্ট, তারপরে ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, এবং এই ডিস্ট্রিক্ট কোর্টে আবার সিভিল কোর্ট রয়েছে, ক্রিমিনাল কোর্ট রয়েছে, রেভিনিউ কোর্ট রয়েছে, তারপরে আরও আমরা পাবো যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালও রয়েছে। তো জুডিশিয়াল পার্টের এই যে স্ট্রাকচার, এইটুকু আপাতত জেনে রাখলাম, আমরা পরে ডিটেলসে আরও পাবো। এবার নেক্সট এই যে এখানে পেলাম যে লেজিসলেটিভ বডি অর্থাৎ আইন বিভাগ আইন রচনা করে, আর এক্সিকিউটিভ বডি এরা ইমপ্লিমেন্ট করে, এই দুই আবার একে অপরের সঙ্গে পরিপূরক। ওকে, কানেক্টেড ইচ আদার বাই প্রেসিডেন্ট। এবং তোমরা সবাই জানো যে আমরা এই যে আইন বিভাগটা তৈরি, যদি কেন্দ্রের আইন বিভাগ বলি তাহলে কেন্দ্রের আইন বিভাগ বা পার্লামেন্ট কেন্দ্রের, সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভা রয়েছে, লোকসভা রয়েছে এবং প্রেসিডেন্ট তার সঙ্গে লিঙ্কড, তাহলে এটা হচ্ছে কেন্দ্রীয় আইন বিভাগ। আর যদি এক্সিকিউটিভ পার্ট বলি তাহলে এক্সিকিউটিভ পার্ট বলতে আমাদের দেশে দু ধরনের এক্সিকিউটিভ রয়েছে, একটা টেম্পোরারি এক্সিকিউটিভ আর একটা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ। টেম্পোরারি এক্সিকিউটিভ বলতে এই যে আমরা পিএম পাবো এবং কাউন্সিল অফ মিনিস্টার, তার সঙ্গে প্রেসিডেন্ট, অর্থাৎ প্রেসিডেন্ট তার সঙ্গে প্রাইম মিনিস্টার আর তার সঙ্গে কাউন্সিল অফ মিনিস্টার রয়েছে, সিওএম কেন্দ্রের যে মন্ত্রিসভা। তেমনি পার্মানেন্ট যদি বলি তাহলে পার্মানেন্ট বলতে সিভিল সার্ভেন্ট যারা রয়েছে তাদেরকে পার্মানেন্ট বলা হয়। তাহলে এইটুকু পেলাম আমরা। নেক্সট এখান থেকে এবার আমরা পড়বো লেজিসলেটিভ বডি, অলরেডি আমরা কিন্তু বলে দিলাম, তাও একবার চোখের সামনে তোমরা দেখে নিতে পারো নিচের দিকে। দেখো আমি সরে যাচ্ছি। লেজিসলেটিভ বডি যদি সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে দেখি তাহলে আপার হাউস, লোয়ার হাউস, এই আপার হাউসকে ইনডিরেক্ট পিপল রিপ্রেজেন্টেটিভস বলা হয়, আর লোয়ার হাউসের সদস্যদের ডিরেক্ট পিপল রিপ্রেজেন্টেটিভস বলা হয়। অর্থাৎ আপার হাউসের সদস্যদের ইনডিরেক্ট পিপল রিপ্রেজেন্টেটিভ বলা হয়, কারণ আমরা সরাসরি রাজ্যসভার সদস্যদেরকে নির্বাচিত করি না, সেই জন্য ইনডিরেক্ট পিপল রিপ্রেজেন্টেটিভ। আমাদের নির্বাচিত প্রতিনিধিরা নির্বাচন করে, রাজ্যসভার যারা নির্বাচিত হন তাদের। তাহলে উচ্চকক্ষ পেলাম, নিম্নকক্ষ পেলাম, আর তার সঙ্গে প্রেসিডেন্ট জুড়বে। আর যদি রাজ্যের ক্ষেত্রে দেখি তাহলে আপার হাউস বলতে আমরা বুঝি বিধান পরিষদ, সকল রাজ্যের বিধান পরিষদ নেই, আর লোয়ার হাউস বলতে আমরা বুঝি বিধানসভা। ঠিক আছে, তো এই গেল হচ্ছে লেজিসলেটিভ বডির স্ট্রাকচার। আজকে শুধু এইটুকু মাথায় নাও যে কার কি স্ট্রাকচার রয়েছে। ওকে, নেক্সট এই যে এক্সিকিউটিভ পার্টটাও আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো এক্সিকিউটিভের সেন্ট্রাল পার্ট আমি বলেছিলাম দু ধরনের এক্সিকিউটিভ রয়েছে, টেম্পোরারি, পার্মানেন্ট। টেম্পোরারি বলতে এই যে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং কাউন্সিল অফ মিনিস্টার, এটা পরিবর্তনশীল। আর যত সিভিল সার্ভেন্টস রয়েছেন তারা হচ্ছে পার্মানেন্ট এক্সিকিউটিভ। তাহলে এখানে সেন্ট্রাল আমরা দেখো সেন্ট্রাল গভর্নমেন্টে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, মন্ত্রী পরিষদ। কাউন্সিল অফ মিনিস্টার আবার তিন ধরনের হয়, তোমরা সবাই জানো, ক্যাবিনেট মিনিস্টার, মিনিস্ট্রি অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট, মিনিস্ট্রি অফ স্টেট, তিন ধরনের হয়। তাহলে মিনিস্ট্রি অফ ক্যাবিনেট, মিনিস্টার বা মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট, মিনিস্টার অফ স্টেট। ক্যাবিনেট মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী, উপমন্ত্রী। ক্যাবিনেট মন্ত্রী একদম গুরুত্বপূর্ণ যে পোর্টফোলিওগুলি রয়েছে সেগুলি নিয়ে গঠন হয়, এবং তারপরে আরও তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ সেগুলিকে নিয়ে মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট গঠন হয়। আর এই দুইয়ের উপমন্ত্রী হিসাবে মিনিস্টার অফ স্টেট নিয়োগ করা হয়। আর এই যে প্রত্যেকটা ধরো প্রত্যেকটা ক্যাবিনেট মন্ত্রীর যে এক একটা পোর্টফোলিও, সেই পোর্টফোলিওর সবার ওপরে থাকবেন মন্ত্রী, এবং তারপরে সেক্রেটারি, তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারপরে ধীরে ধীরে আদার্স সেই সম্পর্কিত সিভিল সার্ভেন্টসরা থাকেন। এরকম প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা মন্ত্রী বা মন্ত্রক, সেই মন্ত্রকের পুরো প্যাটার্নটা এইভাবে তৈরি হয়। এই হচ্ছে এক্সিকিউটিভ পার্ট বলছি। রাজ্যের ক্ষেত্রেও একই রকমভাবে গভর্নর, চিফ মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার। আমাদের রাজ্যের ক্ষেত্রেও ক্যাবিনেট মিনিস্টার হয়, মিনিস্টার অফ স্টেট হয়, আর ডেপুটি মিনিস্টার হয়। আর এখানেও এই যে একই প্রসেসে সবার উপরে কোনো একটা, ধরো আমি অর্থমন্ত্রী নিলাম, তাহলে অর্থমন্ত্রীর যে দপ্তর ক্যাবিনেট মিনিস্টারের হিসাবে তিনি অবশ্যই থাকবেন। তাহলে সেই অর্থমন্ত্রকের মন্ত্রী, সেখানে অর্থমন্ত্রকের সচিব, তারপরে অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, আদার স্টেট সিভিল সার্ভেন্টস, এইভাবে সিরিয়ালি পরপর ক্রমগুলো সাজানো থাকে। এর সঙ্গে যে আরেকটা সিস্টেম আমাদের প্রচলিত সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেম।
সরকারের যে লাভ বা সরকারের যে উদ্যোগ সেইটা সকল মানুষের কাছে পৌঁছে দেওয়া। আর এই যে গণতন্ত্রে সকল মানুষের অংশগ্রহণ সুনিশ্চিতকরণের উদ্দেশ্যে পরোক্ষভাবে যে ব্যবস্থাটা করা হয়েছে সেটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট সিস্টেম, যার ওপরে আমরা পাচ্ছি ইউনিয়ন গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরে স্টেট গভর্নমেন্ট এবং লোকাল গভর্নমেন্ট। লোকাল গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি আর পঞ্চায়েত। এই মিউনিসিপ্যালিটিতে তিনটে যে স্টেপ রয়েছে, একদম নিচের স্টেপটাকে বলি আমরা হচ্ছে নগর পঞ্চায়েত, ঠিক আছে, এবং পরের স্টেপটাকে আমরা বলি হচ্ছে কাউন্সিল, আর তার ওপরেরটাকে বলি হচ্ছে কর্পোরেশন। আর পঞ্চায়েতের ক্ষেত্রে তোমরা সবাই জানো গ্রাম পঞ্চায়েত, তার উপরে পঞ্চায়েত সমিতি, তার উপরে জেলা পরিষদ। তো এই গেল পুরো স্ট্রাকচারে আজকের ক্লাস, পলিটির একদম ভেরি ফার্স্ট ক্লাস। এবং সেখানে সবাই প্রত্যেকটা বিষয় কিন্তু নোট ডাউন করবে। আর নর্মালি তোমাদের এখন রেগুলারলি আমি এই পুরো সাবজেক্ট ওয়াইজ দিতে থাকবো, ডেইলি বেসিসে পাবে এবং সবগুলি সাবজেক্টের ক্রম অনুযায়ী পরপর থাকবে। প্লেলিস্টে গিয়ে তোমরা পরপর দেখতেও পারবে। সবাই মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।